বৃষ্টির সময়ে ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে, কিন্তু আজকের ভূতের গল্পটি একটু অন্যরকম। ভূত অবশ্য আছে, কিন্তু তার সাথে একটু পাবেন ফ্রিতে প্রেম, ভালোবাসা, একটু অডিও স্টোরি জগতের একটু মজাটাও। আজকের গল্পটি সোনিয়া সাহানির কলমে সে ফিরে এসেছে। তো কে ফিরে এসেছে এটা জানতে চলুন শুরু করি আজকের গল্পটি। হ্যাঁ, আপনারা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে আমাদের সাহায্য করবেন। চলুন শুরু করি আজকের গল্পটি। সে ফিরে এসেছে। The number cannot be reached now. Please hang up and try again later. নিষিদ্ধ কলুষিত মিথ্যে প্রেমে আমি দেখেছি। অভি, দেখো আমি ফিরে এসেছি। মনে আছে তোমার? আমি যে বলেছিলাম কোনোদিনও ছেড়ে যাব না। সে পরিস্থিতি যাই আসুক না কেন, দেখো আমি আজ আবারও আসলাম। এখন এখন আর কোনো ভয় নেই তোমার। কাছে এসো, এসো। ও না 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 না, এটা এটা হতে পারে না, এটা হতে পারে না। নিশ্চয়ই আমি ভুল দেখছি। তুমি 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 আবারও কিভাবে এলে? তুমি তো তুমি তো কি ভেবেছ আমাকে ছেড়ে তুমি সুখে থাকবে? তুমি না বলেছিলে আমাকে ছাড়া তোমার রাতের ঘুম হয় না? তাই তো আমাকে আবারও ফিরে আসতে হলো। অভি, তুমি খুশি হলে না? যে আগে তো আমাকে দেখলে কত না খুশি হতে, আর এখন ভয় পাচ্ছ কেন আমায়? এসো, কাছে এসো। না বলে তীব্র চিৎকার করে উঠে পড়ে অভি। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো। প্রতিদিন এই একই স্বপ্ন দেখে সে, আর সে আসে প্রতিদিন তার স্বপ্নে। সে কি ফিরে এসেছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো না 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 আর না 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 আর না, আর এসব সহ্য করা যাচ্ছে না। আমি কালকেই যাব। হ্যাঁ 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 হ্যাঁ, কালকেই যাব। এবার সবকিছু খুলে বলো অভি, কি হয়েছে? সে সে ফিরে এসেছে। আতঙ্কমনা দৃষ্টিতে সন্তোষের দিকে তাকিয়ে বলল অভি। কে অভি? কে? বারবার একই কথা বলছো তুমি। প্রতিদিন আমার ক্লিনিকে আসছো আর একই কথা বলছো, কিন্তু বলছো না সে কে। অন্তরা, অন্তরা, অন্তরা ফিরে এসেছে। কে এই অন্তরা? আর সে কোথায় ছিল যে ফিরে এসেছে? তুমি সবকিছু একটু খুলে বলো অভি। হ্যাঁ বলছি, সব বলছি আমি। আজ থেকে 3 বছর আগের কথা, যখন এই অডিও জগতে আমাকে কেউ চিনত না, তখনকার কথা। তখন আমি সবে সবে এই অডিও করা শুরু করেছি। অন্তরা আমার প্রেমিকা ছিল। আমি যখন কিছুই ছিলাম না তখন থেকে ও আমার পাশে ছিল, নিজের সবটুকু দিয়ে আমাকে ভালোবেসেছিল। আমি যখন ভেঙে পড়লাম, ভাবতাম যে কোনোদিনও হয়তো এই অডিও স্টোরির জগতে নিজের একটা জায়গা তৈরি করতে পারবো না। সে তখন আমার হাত ধরে বলতো, কে বললো তুমি পারবে না? আমি পাশে আছি তো। যতই ঝড় আসুক না কেন, এই অন্তরা তোমার পাশে আছে আর থাকবে। কোনোদিনও ছেড়ে যাবে না, মনে রাখবে। যতই ঝড় আসুক না কেন, আমি পাশে আছি। নিষিদ্ধ কলুষিত শুধু তুমি নিজের কাজে মন দাও। প্রেমে আমি আজ পারলে না, কাল হোক পরশু ঠিক পারবে। একদিন না একদিন ঠিক পারবে তুমি। খুব খুব মিষ্টিভাবে বলতো জানো এই কথাগুলো। সারাদিনের যত ক্লান্তি, যত রাগ, যাই কিছু হোক না কেন, ওর সাথে কথা বলে কিংবা ও যখন মাথায় হাত বুলিয়ে দিত, আমার যাবতীয় ক্লান্তি, রাগ নিমেষের মধ্যে হারিয়ে যেত। খুব ভালো মনের ছিল, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো। বুঝলাম, কিন্তু তুমি যে বললে সে ফিরে এসেছে, সে কি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল?
মানে আমি বলতে চাইছি যে তোমাদের সম্পর্কের ইতি হয় কিভাবে? আমার জন্যই অন্তরা আজ নেই, কিন্তু সে ফিরে এসেছে। হ্যাঁ, সে ফিরে এসেছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি না হলে আর বাঁচতে পারবো না, আমাকে বাঁচাও। আচ্ছা অভি, শান্ত হও, আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। এই নাও জল খাও। এবার বলো কি হয়েছিল? গ্লাসটা টেবিলের উপর রেখে বলতে শুরু করে অভি। অন্তরার সঙ্গে পরিচয় হয় যখন আমি সবে আমার চ্যানেল শুরু করেছি। গল্প তো আমি লিখতাম আর পাঠ করতামও, কিন্তু একার পক্ষে তো আর চ্যানেল চালানো সম্ভব নয়। তখন আমার দরকার ছিল ভয়েস আর্টিস্টের। তাই আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করলাম যে আমি নতুন চ্যানেল শুরু করছি, তাই ভয়েস আর্টিস্ট দরকার। পারিশ্রমিক দিতে পারবো না, কিন্তু চ্যানেল দাঁড়ালে ঠিক দেবো। এই পোস্ট দেখে কয়েকজন আমাকে ইনবক্স করেছিল, আর তার মধ্যে অন্তরা ছিল একজন। অসম্ভব সুন্দর গান করতো, আর কণ্ঠটা তো খুবই ভালো ছিল। তারপর থেকেই ওর সঙ্গে আমার পরিচয়। আমি আগে যেখানে থাকতাম সেখান থেকে ওর বাড়ি মিনিটকুড়ির রাস্তা, তাই ভয়েস ওভারের কাজের জন্য ও আমার বাড়িতে আসতো, আর এইখানেই সব কাজ করতো। ওর কথা, ওর হাসি, ওর নিষ্পাপ দুটো চোখের চাহনি আমাকে মুগ্ধ করে ফেলেছিল। আমি ওকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে প্রতিদিন ওকে না দেখলে আমি ঘুমাতে পারতাম না। তাই কাজের বাহানা দিয়ে রোজ ওকে বাড়িতে ডাকতাম। জন্মের পর মাকে হারিয়েছি, তারপর বাবাও আর আমাকে দেখেনি, অনাথ আশ্রমে ফেলে দিয়েছিল। সে ছোট থেকেই প্রকৃত ভালোবাসাটা আমি পাইনি, কিন্তু যেদিন থেকে অন্তরের সঙ্গে আলাপ হয়, ভালোবাসা যে কি সেই জিনিসটা আমি বুঝেছি। একদিন হঠাৎ আমাকে অন্তরা বলল, তুমি যে রোজ রোজ আমাকে তোমার বাড়িতে ডাকো, কাজ থাকুক কিংবা না থাকুক, কি ভেবেছো আমি কি কিছু বুঝি না? প্রথমে অন্তরার কথা শুনে ভেবেছিলাম ওকে এই ফাঁকা বাড়িতে ডাকছি, ও আমাকে হয়তো ভুল বুঝছে। তাই তখনই ঠিক করি আজ যাই হয়ে যাক না কেন অন্তরাকে আমার মনের কথা বলবই। তাই একটু কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, মানে অন্তরা, দেখো আমাকে ভুল বুঝো না, মানে এই ফাঁকা বাড়িতে তোমাকে প্রতিদিন ডাকা আমার কোনো খারাপ মতলবে নয়, কিন্তু মানে ওরকম কিছু মনে করো না। আমাকে থামিয়ে দিয়ে তখন অন্তরা বলল, জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু বলতে পারছো না, তাই তো? আমি ওর কথা শুনে রীতিমতন অবাক হয়ে যাই। কি বলবো বুঝে ওঠার আগে অন্তরা আমাকে জড়িয়ে ধরে আর বলে, অভি, আমিও তোমাকে খুব ভালোবাসি, সেই প্রথম দিন থেকে। খালি অপেক্ষায় ছিলাম তুমি কবে আমাকে বলবে নিজের মনের কথা, কিন্তু তুমি যা ভীতু, তাই আমি ভাবলাম আমিই বলে ফেলি। তখন আর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। দুই হাত দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে থাকি আমি। ওকে যখন জড়িয়ে ধরি তখন যে শান্তিটা পেয়েছিলাম, সেটা আজ এত বড় একজন শিল্পী হয়েও হয়তো পাচ্ছি না আমি। বেশ, এইখান থেকে তো ঠিক আছে, কিন্তু পরে কি এমন হলো? তারপর আমার সব কাজে আমি অন্তরাকে পাশে পেয়েছি। এমনও হয়েছে যে টাকা দিতে না পারার জন্য আমার চ্যানেলে যেসব কণ্ঠশিল্পী কাজ করত, তারাও আমাকে ছেড়ে চলে যায়। শুধু আমি আর অন্তরা ছিলাম একমাত্র আমার চ্যানেলটা চালানোর জন্য। সত্যি বলতে মেয়েটা আমাকে এত ভালোবাসতো যে ছেড়ে যাওয়ার কথা ওর মাথায় কোনোদিনও আসতো না। যখন সকলে আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দেয়, তখন যে কি কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তা বলে বোঝাতে পারবো না আমি এখন। কিন্তু তখনও ওকে পাশে পেয়েছি। তারপর অনেক পরিশ্রম করেছিলাম চ্যানেলটাকে একটু দাঁড় করানোর জন্য, কিন্তু এখন যে প্রতিযোগিতা, এত সহজে তো কোনো কিছু পাওয়া যায় না। তখন ঠিক করি বড় বড় যেসব চ্যানেলগুলো রয়েছে সেখানে নিজের ভয়েস দেবো। তারপর যখন ওইখান থেকে নিজের একটা পরিচিতি পাবো, তখন ঠিক চ্যানেল দাঁড়িয়ে যাবে আমার। তারপর বেশ কিছু চ্যানেলে নিজের ভয়েস পাঠালাম, অডিশন দিলাম। তারপর হঠাৎ একদিন এক নামকরা চ্যানেল থেকে ফোন এলো, তাদের নাকি আমার ভয়েস খুব পছন্দ হয়েছে। সেই থেকে শুরু হলো পথ চলা। ওই চ্যানেলে ভয়েস দেওয়ার পর আমি আরও অনেক বড় বড় চ্যানেলে কাজের সুযোগ পাই। তারপর নিজের চ্যানেল রিচ বাড়তে শুরু করে, কাজের চাপও রীতিমতন বেড়ে গেল। তখন অন্তরার সঙ্গে আলাপ করা, কথা বলা অনেকটাই কমে এলো। আমার ভাবতে অবাক লাগে যে এই মেয়েটাকে আমি একদিন না দেখলে ঘুমোতে পারতাম না,
তাকে ছাড়া আমি এতদিন কাটালাম কিভাবে। তবে অন্তরা খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে ও বুঝতো আমার কাজের চাপ আছে, তাই কোনোদিনও কোনো অভিমান দেখায়নি আমাকে। কিন্তু কে জানতো যে ওকে হারানো আমার ভাগ্যে লেখা ছিল, তাও আবার নিজের দোষে। কথাগুলো বলে থেমে যায় অভি, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে টেবিলের দিকে। হঠাৎ আবারও বলে ওঠে, একদিন আমার আলাপ হয় রিয়ার সঙ্গে, ওই অডিওর কাজের জন্য। তার ভয়েস খুব ভালো, সে এখন অনেক পপুলার অডিও স্টোরি জগতে। কাজের সূত্রে আমাদের প্রায় বলতে গেলে ওই প্রতিদিন আলাপ হতো। হঠাৎ একদিন রিয়া আমাকে বলে, দেখো অভি, তোমার সঙ্গে পরিচয় হয়েছে প্রায় 6 মাস হতে চললো। প্রতিদিনই আমাদের আলাপ হয়, কথা হয়। তুমি কি কিছু অনুভব করো না আমার প্রতি? ওর কথা শুনে আমি রীতিমতন অস্বস্তিতে পড়ে যাই। কি বলবো বুঝতে পারছিলাম না। দেখো অভি, আমি তোমায় খুব ভালোবাসি, আর তুমি যদি আমার এই প্রপোজাল অ্যাকসেপ্ট করো তাহলে তাহলে আমি তোমায় কেপিজি স্টোরি ওয়ার্ল্ডের সঙ্গে কাজ করে দেওয়ার সুযোগ করিয়ে দেব। আর তুমি এই চ্যানেলের সঙ্গে কাজ করার জন্য যে কতটা আগ্রহী তা আমি জানি। এখন ভেবে দেখো তুমি কি করবে, কারণ তুমি জানো যে এই চ্যানেলে যারা কাজ করে কিংবা কাজের সুযোগ পায় তারা কত সফল হয়। তোমার স্বপ্ন আজ তোমার হাতের মুঠোয় অভি। এখন তোমার ইচ্ছে সেই হাতের মুঠোয় থাকা স্বপ্নকে বাস্তব করবে কি না। কথাগুলো তখন মাথায় ঘুরপাক খেতে শুরু করে। কি করবো বুঝতে পারছিলাম না। মাথায় খালি একটাই কথা ঘুরপাক খাচ্ছিল যে যদি না বলি আমার স্বপ্ন শেষ। একবারও তখন অন্তরার কথা মাথায় আসেনি আমার। আমি তখন এতটাই স্বার্থপর হয়ে গিয়েছিলাম যে তখন নিজের কথা, নিজের সফলতা ছাড়া আর কারোর কথা মাথায় আসেনি আমার। তারপরের দিন আমি রিয়াকে বলি যে আমি রাজি। তারপর রিয়াও আমাকে সেই চ্যানেলের সঙ্গে কাজ করার সুযোগ করিয়ে দেয়। তারপর কাজের চাপ এত বেড়ে গেল যে আমি অন্তরার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। অন্তরা ফোন করলে আমি কেটে দিতাম, কিংবা ফোন ধরলে খুব খারাপ আচরণ করতাম, খুব খুব কষ্ট দিতাম কে আমি। কিন্তু সত্যি বলতে আমি আর যা সবকিছুই অন্তরার জন্য, ওর ভালোবাসা, ওর পাশে থাকার জন্য এই সবকিছুই হয়েছে। ব্যাপারটা আমি বুঝলাম, কাজটা তুমি মোটেও ঠিক করনি। একটা মেয়ের অনুভূতি নিয়ে এইভাবে খেলে তুমি মোটেও ঠিক করনি অভি। কিন্তু আমার প্রশ্ন, এরপর অন্তরার কি হলো? আমি জানি কাজটা আমি মোটেও ভালো করিনি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে নিজের কথা ছাড়া আর কারোর কথা মাথায় আসেনি আমার। এরপর আমার আর রিয়ার ব্যাপারটা অন্তরা জেনে যায়। যেহেতু আমি আর রিয়া দুজনই অডিও স্টোরি জগতের একজন সফল শিল্পী, তাই এই কথা ছড়াতে আর বেশি সময় লাগেনি। সেদিন অন্তরা আমাকে ফোন করে, কিন্তু রেগে কথা বলেনি, বরং শান্তভাবেই জিজ্ঞাসা করেছিল যে রিয়ার আমাকে নিয়ে যেটা সে শুনছে সেটা ঠিক কিনা। সেই সময় আমি অডিওর কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে ওর কথা শুনে আমার ভীষণ রাগ হয়েছিল। তাই আমি খুব রেগে বলেছিলাম, এই তুমি জানো না আমি এই সময় কাজে ব্যস্ত থাকি, তাহলে তাহলে ফোন করছো কেন? আর কি বলছো রিয়ার ব্যাপারটা? তাহলে শোনো, তুমি যা শুনেছো তাই সত্যি, বুঝলে? আর আমাকে বিরক্ত করবে না, প্লিজ প্লিজ, ফোন রাখো এখন। ও, এখন এখন আমি বিরক্ত করছি। আগে যখন ফোন করতাম না তখন তো বলতে আমি কেন তোমায় ফোন করছি না, কিংবা কেন এত দেরিতে ফোন করছি। আর আজকে কিনা আমাকে এসব শোনাচ্ছ? হ্যাঁ বলছি, তাতে তোমার কি? আর শোনো, এইসব প্যান্টানা নিয়ে আর আমার সামনে করবে না একদম, বুঝলে? আমার সব সহ্য হচ্ছে না। এদিকে আবার এত কাজের চাপ, আর তার মধ্যে তোমার এইসব ফালতু কথা শোনা। উফ, এই একদম ফোন করবে না আমাকে, বুঝলে? একদম ফোন করবে না। এইসব বলে মুখের উপরে ফোনটা কেটে দিয়েছিলাম। জানি ওর খুব কষ্ট হয়েছিল। এই ঘটনার ঘন্টা দুয়েক পর একটা ফোন আসে, যেটা শুনে আমার ওপর আকাশ ভেঙে পড়ে। কি শুনেছিলে? শুনেছিলাম যে, হ্যালো অভি, আমি দীপ্তিমান বলছি রে। আরে তুই এতদিন পর, বল কি খবর? খুব খারাপ একটা খবর আছে রে। খারাপ খবর মানে? অন্তরা
সুইসাইড করেছে। এই কথাটা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। হ্যালো, The number cannot be ওই reached শুনতে now. পাচ্ছিস? Please হ্যালো? hang up and try again ফোনের later. ওই পার থেকে দীপ্তমান হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু কোনো কথাই যেন আমার কানে যাচ্ছে না। আমি এতটাই হতভম্ব হয়ে পড়েছিলাম, ইচ্ছা করছিল নিজেকে শেষ করে ফেলি। আমার জন্য অন্তরা আছে দেখি। আমার দোষের জন্য আমি অন্তরা। অভি অভি শান্ত হও, তুমি শান্ত হও। এ নাও জল খাও। আমরা মানুষ জাতিটা খুব স্বার্থপর, নিজের ভালো নিজের সফলতা ছাড়া আর কারোর কথা ভাবি না। আমরা ভুলে যাই সেই সব মানুষদের কথা যারা আমাদের পাশে থেকেছে যখন আমরা কিছুই ছিলাম না। তারা নিঃস্বার্থভাবে আমাদের ভালোবেসেছে, নিজের কথা ভুলে আমাদের কথা ভেবেছে। আর আমরা যদি একটু সাফল্যের মুখ দেখি তবে তাদের ভুলে যাই। কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনি মানুষের এই স্বভাবের কখনো পরিবর্তন হয় না, আর হয়তো হবেও না। অন্তরাকে হারানোর পর থেকে আমি আর কোনোদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। মেয়েটা নিজেকে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা দিয়ে মেরেছিল। মুখে প্লাস্টিক গুজে, হাতে শিরা কেটে, দেওয়ালে মাথা ঠুকে নিজেকে তিলে তিলে মেরেছিল। আমি জানি আমি ওকে যতটা কষ্ট, যতটা যন্ত্রণা দিয়েছিলাম, তার সামনে হয়তো অন্তরার এই যন্ত্রণাটা কিছুই মনে হয়নি। প্রতিদিন অন্তরাকে স্বপ্নে দেখি, সে আসছে আমার কাছে, এসে সেই গানটা শোনাচ্ছে। আমারও মনে পড়ে যাচ্ছে ওর সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো, যেদিন প্রথমবার ওর গালে আমি চুমু খেয়েছিলাম, যেদিন প্রথমবার আমরা একসঙ্গে এক সুন্দর ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছিলাম। আমি জানি এটা 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 আমার পাপের শাস্তি, কেউ বাঁচাতে পারবে না আমাকে, আমাকে কেউ 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 বাঁচাতে পারবে না। দেখো অভি, অন্তরা মারা যাওয়ার পর তুমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছ যে তুমি ওকে কল্পনা করতে শুরু করেছ। কিন্তু সত্যিটা হলো অন্তরা ফিরে আসেনি। তোমার মাথায় অন্তরার মৃত্যুটা এমনভাবে গেঁথে গেছে যে তুমি সেটা থেকে বের হতে পারছো না। সত্যি বলতে তোমার মতন কেস আমি প্রথম দেখছি না। এমন অনেক কেস আমি দেখেছি। একজন মহিলা যার হাজবেন্ড মারা যায় এই কোভিডের সময়, তারপর থেকে উনি নাকি ওনার হাজবেন্ডকে দেখেছে। ওনার হাজবেন্ড নাকি ওনার সঙ্গে কথা বলে, ওনার প্রশ্নের উত্তর দেয়। এটা কিছুই নয়, এটা তখন হয় যখন কারোর মৃত্যু আমরা মেনে নিতে পারি না। তার চলে যাওয়া আমাদের কষ্ট দেয়। তখনই আমরা কল্পনা করে নিই যে সে ফিরে এসেছে, কিন্তু আসলে সে আসেন। তাই তোমাকে আমি বলবো এইসব ভাবনা চিন্তা করা বন্ধ করো। আমি কিছু ওষুধ দিচ্ছি, এটা নিয়মিত খাও। আর কিছু অসুবিধা হলে আবারও এসো, ঠিক আছে? অভি বুঝতে পারলো তাকে কেউ বিশ্বাস করবে না, আর সে যদি ডাক্তার হয় তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না। অন্তরা যে ফিরে এসেছে এটা সে আর কাউকে জানাবে না। আসলে কারোর কষ্টের কথা অন্যরা তা শোনে ঠিকই, কিন্তু দুই একটা জ্ঞান দিয়ে সেই বিষয়টা নিয়ে মজা করতে থাকে। পৃথিবীতে যদি এমন কাউকে পাও যে তোমার কষ্ট যন্ত্রণা সব বুঝে তোমার দুঃখের সময়ে তোমার পাশে থাকে, তোমার ভালোটা এমনকি তোমার খারাপটাও মেনে নেয়, তাকে ছেড়ে দিও না। কারণ তাকে যদি একবার হারাও তবে কোনোদিনও তাকে আর ফিরে পাবে না। এসব ভাবতে ভাবতে অভি বাড়ি ফিরে আসে। নিজের ঘরে গিয়ে বসে। সারা বাড়ি অন্ধকারে ডুবে গিয়েছে, কোথাও এক ফোঁটা আলো নেই। নিজের বিছানাতে বসে অভি আবারও ভাবতে থাকে অন্তরার কথা, তার সঙ্গে প্রথম আলাপ, তাকে প্রথমবার জড়িয়ে ধরার স্মৃতি, তাকে আদর করার কথা, সবকিছু। অভি বুঝতে পারল অন্তরা আবারও ফিরে এসেছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, অন্তরা, তুমি তুমি ফিরে এসেছো? হ্যাঁ অভি, আমি এসেছি।
তোমাকে এইভাবে এত কষ্টে দেখে আমি না এসে পারলাম না। অন্তরা, অন্তরা আমাকে ক্ষমা করে দাও। Please hang up and try again আমি later. অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি আমি মাথা পেতে দেবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অন্তরা, আমাকে ক্ষমা করে দাও। কষ্ট? হুঁ। সেদিন যখন আমি তোমাকে ফোন করি, সেদিন আমার প্রতি তোমার রাগ অপমান শুনেও জানো আমার অতটা কষ্ট হয়নি, যতটা কষ্ট হয়েছিল যখন তুমি বলো যে তোমার আর রিয়ার কথাটা সত্যি। নিজের সব দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি কি না এইভাবে আমাকে ঠকালে। জানো, নিজেকে তিলে তিলে মারার সময় আমার এত কষ্ট হয়নি যতটা তোমার কথা শুনে আমার হয়েছিল। আর শাস্তি, তুমি যেই ভুলটা করেছো তার জন্য কি শাস্তি পাবে জানো তুমি? তুমি যা শাস্তি দেবে আমি তাই মেনে নেবো, খালি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? সেটা না হয় করলাম, কিন্তু শাস্তি যখন পেতেই চাও তবে আর কিছু বললাম না আমি। কি বুঝলে সৃজন? কিছুতেই বুঝতে পারছি না এটা খুন না আত্মহত্যা। যদি আত্মহত্যা হয় তাহলে কেউ নিজেকে এতটা কষ্ট দিয়ে এত ভয়ঙ্করভাবে কেন মারবে? আর যদি খুন হয় তাহলে তো কোনো আঙুলের চিহ্ন বা কোনো কিছু তো থাকবেই। লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও, ঠিক জানা যাবে কি হয়েছে। কারণ এত বড় একজন শিল্পী যে মারা গেছে, রীতিমতো গোটা শহরের লোকজন বেশ অবাক। কি ডাক্তারবাবু, কি বুঝলেন? দেখুন, এটা খুন না, কারণ যদি খুন হতো তাহলে বোঝাই যেত। তার মানে কি আত্মহত্যা? মানে কেউ কিভাবে নিজেকে আর কেনই বা এত কষ্ট দিয়ে মারবে? সেটাই ভাববার বিষয়। প্রথমে নিজের মুখে প্লাস্টিক গুঁজে দিয়েছিল, ভেবেছিলেন ওনার চিৎকার শুনে যাতে ওনাকে কেউ বাঁচাতে না আসে, সেই জন্যই উনি এমন করেছেন। তারপর 2 হাতে শিরা কেটেছেন, তারপর দেয়ালে মাথা ঠুকে নিজেকে অসহ্য যন্ত্রণা দিয়ে মেরেছেন। আমার তো ভাবতে অবাক লাগছে, একটা মানুষ কিভাবে নিজেকে এত কষ্ট দিয়ে মারল। না অন্য কোনো রহস্য আছে? আপনার কি মনে হয় এর সঙ্গে কেউ জড়িত? দেখুন, অভি মানসিকভাবে সুস্থ ছিল না। সে কল্পনা করত ওর পুরনো মৃত্যু প্রেমিকাকে, যে কিনা ফিরে এসেছে, কিন্তু সেটা যে সম্ভব নয় সেটা ও নিজেও জানত। কারণ ওর পুরনো প্রেমিকা মারা গেছে, সে কিভাবে ফিরে আসবে? অভি প্রায় প্রতিদিন এইখানে আসতো আর বলতো তাকে বাঁচাতে। আমি অনেকবার বুঝিয়েছি যে এসব ওর কল্পনা, Try again later. কিন্তু সে নিজের কথাতেই অনড়। তার মানে অভির হ্যালুসিনেশন হতো? ঠিক তাই। কিন্তু হ্যালুসিনেশন হলেও কেউ নিজেকে এইভাবে মেরে ফেলে? অভি নিজের প্রাক্তন প্রেমিকাকে চিট করেছিল, সে নিজের ভুল মেনে নিয়েছিল। সে যেটা করেছিল সেটা ঠিক নয়, কিন্তু অবাক করার ব্যাপারটা হলো এই যে ওর প্রাক্তন প্রেমিকা অন্তরা যেভাবে মারা যায়, অভি ঠিক সেইভাবেই আত্মহত্যা করে। ব্যাপার তো অনেক জটিল। তার মানে কি অভি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সেইভাবেই যন্ত্রণা দিয়ে মেরেছে যেইভাবে অন্তরা মারা যায়? তার মানে কি সে অন্তরার যন্ত্রণাটাকে নিজে অনুভব করতে এই কাজ করেছে? হতেই পারে, কিন্তু খুন এটা নয়। ভালোবাসা মিথ্যে আশা, আমি জানি তুই অভিমানী, আমি জানি এটা মানি, আমি তো আসামি ছুরি হাতে। অভি, এবার তুমি বুঝলে সেদিন আমি যখন নিজেকে ঠিক এইভাবে শেষ করেছিলাম তখন আমার ঠিক কতটা কষ্ট হয়েছিল? তুমি তো অনেক জনপ্রিয়, লোকজনের তোমার প্রতি আগ্রহ বেশি,
কিন্তু আমি তো কেউ না। কে শুনতে চাইবে আমার কষ্টের কথা? যেদিন তুমি আমাকে ফোনে এতগুলো কথা শোনালে, খুব কষ্ট পেয়েছিলাম জানো। এবার বুঝলে আমার কষ্টটা? যখন নিজের মুখে প্লাস্টিক গুজে প্রথমে হাতের শিরাটা কেটেছিলাম, যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিলাম, কিন্তু জানো এই যন্ত্রণাটা কিছুই না তার কাছে, যেটা তুমি আমাকে দিয়েছিলে। দুই হাত দিয়ে যখন রক্তের স্রোত বইছে, সেই স্রোতটাও যেন কম ছিল আমার চোখের জলের থেকে। দেওয়ালে যখন মাথা ঠুকি তখন যে ব্যথাটা পেয়েছিলাম সেটাও যেন কম ছিল যে ব্যথাটা মনে পেয়েছিলাম, যেটা তুমি আমাকে দিয়েছিলে। সত্যি বলতে কি জানো অভি, প্রকৃত ভালোবাসা সবার জন্য না। কাউকে সব কিছু দিয়ে ভালোবাসলেও না তার ভালোবাসাটা পাওয়া যায় না। ছেড়ে সবাই যায়, পাশে কেউ থাকে না, শুধু থাকে তার সঙ্গে কাটানো স্মৃতি আর সুন্দর মুহূর্ত। অভাগারে প্রকৃত ভালোবাসায় পড়ে, তাও আবার তোমাদের মতো কিছু নিজ স্বার্থপর মানুষদের ওপর, যাদের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। তারা শুধু নিজের কথাটাই আগে ভাবে, তারা আনন্দ পায় অন্যের অনুভূতি নিয়ে খেলে। ও হ্যাঁ, তুমি তো বুঝলে আমার কষ্টটা কতটা হয়েছিল। এবার তার পালা, যে আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, যে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছিল, তাকেও তো বুঝতে হবে, তাই না? The number cannot be reached now. Please hang up and try again later. নিষিদ্ধ কলুষিত মিথ্যে প্রেমে আমি দেখেছি স্বপ্ন অফুরন্ত, যতই বেনামি। নিষিদ্ধ কলুষিত মিথ্যে প্রেমে আমি দেখেছি স্বপ্ন, যতই বেনামি। এই জঞ্জাল ভরা শহরে স্বপ্ন যতই কমে, ভালোবাসা মিথ্যে আশা। আমি জানি তুই অভিমানী, আমি জানি এটা মানি, আমি তো আসামি। ছুরি হাতে করা খাতে তুই আমার অভিমানী, আমি জানি এটা মানি, আমি তোর আসামি। ছুরি হাতে করা খাতে তুই আমার অভিমানী। The number cannot be reached now. Please hang up and try again later. হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়, কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।